এই মেয়ে, এই, কি জিজ্ঞেস করছি তখন থেকে? কথা কানে যায় না? তাজের এমন ধমকে ফরিস্তার প্রাণ পাখি যায় যায় অবস্থা। কেন যেন ওর সামনে দাঁড়িয়ে থাকা মানবকে আজ খুব হিংস্র মনে হচ্ছে। সেই হিংস্রতার ওর পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। ফরিস্তা ভয়ে পাশে থাকা রাসবিয়ার হাত খামচে ধরল। ফরিস্তার মতো রাসবিয়াও একই অবস্থা হলো। রাসবিয়া তখন কোনো রকমে নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আসলে হয়েছে। আর কিছু বলার আগে তাজ ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, ডিড আই এক্সকিউ? তাজের প্রশ্নে রাসপিয়া ভয়ার্ত কণ্ঠে তড়িৎ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো, না। প্রতিউত্তরে তাজ ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, শাট আপ। এরপর ফরিস্তার দিকে তাকিয়ে ফের বাজঘাই গলায় হুঙ্কার দিয়ে বলে উঠল, এই মেয়ে, এই, একদম আমাকে রাগিও না, তাহলে কিন্তু খুব খারাপ ঘটবে। কি বলেছি আমি শুনতে পাওনি? অবস্থা বেশ বেগতিক দেখে আরফি দ্রুত তাজের সামনে এসে বলে উঠল, তাজ, শান্ত হ, আমি দেখছি। বলেই ফরিস্তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল আরফি, এই মেয়ে, এই, আই মিন ফরিস্তা, তুমি এখানে কি করছো? তাজের ধমকে চোখ মুখ খিচে দম আটকে ছিল ফরিস্তা। তখন তাজকে সরিয়ে আরফিকে সামনে আসতে দেখে দম ছাড়ল মেয়েটা। আর একটু হলেই যে নিঃশ্বাসটা আটকে যেত তার। দুপুরের মতো এবারও তাজের হাত থেকে বাঁচিয়ে আরপি সামনে আসায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল ফরিস্তা, আসলে এখানে প্রবেশ করা যাবে না। জানতাম না। আমরা এখানে আসার সময় কেউ ছিল না, তাই। ফরিস্তার কথা শুনে তাজ আগুন চোখে চাইলো গার্ডদের দিকে। তা থেকে গার্ডরা ঘামতে লাগলো। আর যে কারোর রক্ষে নেই ভাবতেই সবার কলিজায় পানি চলে আসলো। আরপি এবার কিছুটা শান্ত হয়েই গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখানে কি হয়েছে কিছু দেখনি তোমরা, আর মাথাতেও এ কথা রাখো না। এবার তোমরা এখান থেকে যাও। কতটা গম্ভীর কণ্ঠেই বলে উঠল আরপি, যার কথা শুনে যেন প্রাণ ফিরে পেল ফরিস্তা আর রাসপিয়া। ওরা আর এক সেকেন্ড ওখানে না দাঁড়িয়ে এক প্রকার ছুটেই সেখান থেকে চলে গেল। তবে রাসপিয়া যাওয়ার আগে কৃতজ্ঞতার চোখে তাকালো আরফির দিকে। এই ছেলেটার জন্য আজ যেন হিংস্র বাঘের থাপা থেকে বেঁচে ফিরল ওরা। ফরিস্তারা যেতেই সাব্বির তখন বলে উঠল, ভাই, এটা কি করলেন? ওই মেয়েকে ছেড়ে দিলেন? সাব্বিরের কথায় তাজ কোনো প্রতিউত্তর করলো না। তা দেখেই আরফি তখন বলে উঠল, আরে বাদ দে তো, মেয়ে মানুষ। তখনই বনি বলে উঠল, ভাবি বলে। আর কিছু বলার আগেই তার চোখ গরম করে তাকালে বনি বলতে চাওয়ার কথাটা ঢোকের সাথে গিলে নিল। পাপড় এবার তাজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, এই ছেলের দ্বারা আজ জীবনেও মিঙ্গেল হওয়া সম্ভব না। মেয়েটাকে যেভাবে ধমকেছে, এই মেয়ে পড়বে তো দূরের কথা, ওর ছায়া দেখলেও পালাবে এখন। এদিকে ফরিস্তা রাসবিয়া লেক পার থেকে বেরিয়ে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। রাসবিয়া হাঁপানোর স্বরে বলে উঠল, ওহ, বাঁচলাম, বাঘের থাবা থেকে বেঁচে ফিরলাম। তার চৌধুরীকে নিয়ে মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা করতে দেখেছি, বাট বাস্তবে উনি এতটা ভয়ঙ্কর হবে দুঃস্বপ্নেও ভাবিনি আমি। এই জন্যই তাকে নিয়ে এত সমালোচনা। একজন ডক্টর হয়েও ডক্টরের পেশার চেয়ে ক্ষমতা আর রাজনীতির দাপটের প্রতি ঝোঁক বেশি। ডক্টরের মতো সম্মানীয় পেশার সাথে তার এই পেশাও যায় না। তার চৌধুরী কাউকে পরোয়া করে না, তার ভয়ে রীতিমতো সবাই কাঁপে। এমন নানা ধরনের সমালোচনা। জানতাম উনি খুব রাগী, সবাই তাকে ভয় পায়, কিন্তু বাস্তবে যে এতটা ভয়ঙ্কর স্বপ্নেও ভাবিনি আমি। এই জন্য লোকজন তাকে এতটা ভয় পায়। রাসবিয়ার কথায় ফরিস্তার শুকনো গলাটায় যেন আরো গলা শুকিয়ে গেল। ফরিস্তা কোনো রকম গলা দিয়ে কথা বের করে বলে উঠল, দোস্ত, আমাকে এক গ্লাস পানি খাওয়া প্লিজ, আর না খাওয়ালে আমি এখানেই নিঃশ্বাস আটকে মারা যাব। ফরিস্তার কথায় রাসপিয়া ফরিস্তার দিকে তাকালে দেখলো ফরিস্তা বড় বড় করে নিঃশ্বাস টানছে। তার দিকে রাসপিয়া দ্রুত রাস্তার অপোজিট পাশে একটা দোকান থেকে পানি এনে খাইয়ে দিল ফরিস্তাকে। পানি খেয়ে ফরিস্তা একটু স্বাভাবিক হতেই দুজনে সামনে আগাতে নেবে, ঠিক তখনই রাসপিয়ার মনে পড়ল কিছু একটা। তারপর বলে উঠল, এক মিনিট, তার চৌধুরী যখন তোকে বলেছিল সব জায়গায় ঝামেলা করতে তুই উড়ে যাস, তার মানে তার চৌধুরী তোকে চেনে? আর ঝামেলা মানে তুই তাদের সাথে কিসের ঝামেলা জড়িয়েছিস? রাসপিয়া আজকে ওঠে কতটা বলে উঠল। রাসপিয়ার করা প্রশ্নে ফরিস্তা একটা ঢোক গেলে কাঁদো কাঁদো ফেস করে বলে উঠল, আমি কি জানতাম নাকি ওই দানবটা এতটা ভয়ঙ্কর? দোস্ত, আমি না না চাইতেও বারবার ওই দানবটার খপ্পরে জড়িয়ে গিয়েছি। বলে ফরিস্তা দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। ফরিস্তার কথা শুনে আঁতকে উঠল রাসপিয়া। রাসপিয়া মৃদু চিৎকার দিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কি কি করেছিস তুই আবার? এদিকে ফরিস্তা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে নিবু স্বরে বলে উঠল, আসলে
এক সপ্তাহ ধরে যে যা যা ঘটেছে না, সবকিছু ওনাদের সাথেই হয়েছে। ফরিস্তার একবারের কথা শুনে এবার আকাশ থেকে পড়ল রাসপিয়া। রাসপিয়া ভয়ার্ত কণ্ঠে আঁতকে উঠে বলে উঠল, তার মানে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ওনাদের কাছেই তুই বন্ধু ছিলি? ফারিস্তা এবার নখ কামড়াতে কামড়াতে মাথা উপর নিচ দুলালো। তা দেখে রাসপিয়ার মাথা ঘুরে ওঠার অবস্থা। রাসপিয়া এবার আতঙ্কে জর্জরিত হয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, তোকে 1000বার বলেছি কোনো ঝামেলায় জড়াবি না, কিন্তু তুই সেই কথা শোনার মেয়েই না, উল্টো এমন মানুষের সাথে ঝামেলায় জড়িয়েছিস যে এখন থেকে কতটা রিস্কে লাইফ লিড করা লাগবে তোর ধারণা আছে? প্রথম দিন পাকনামি করে আন্টিকে আগে পাঠিয়ে দিয়েছিস, একা একা গিয়ে ওনাদের খপ্পরে পড়েছিস। আবার শুধু ওইটুকুতেই এনাফ না, তুই আজ এমন ভয়ঙ্কর মানুষের সাথে যেচে ইচ্ছে করে লড়াই করতে গিয়েছিস। এনাদের যেই ক্ষমতা, তারা চাইলে আজ তোকে মেরে গুম করে দিতে 1 মিনিটেও সময় লাগতো না। ফারু, এই কাদের ঝামেলা জড়িয়েছিস তুই? ফরিস্তা এবার ঠোঁট উল্টে ঢোক গিলে বলে উঠল, আমি জানতাম নাকি ওই ছেলেগুলো ওই দানবটার লোক? রাসপিয়া এবার বিরক্ত হয়ে বলে উঠল, যা আর একটু মানবতার ফেরিওয়ালা হ। একজনের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটাও কোথায় গিয়ে ঠেকেছিস বুঝতে পারছিস? ফরিস্তা এবার মাথা নিচু করে মিনমিন করে বলে উঠল, অন্যায় মুখ বুজে সহ্য করার ক্ষমতা আমার নেই, সেটা তো তোরা সবাই জানিস। জানি না সকালে ওই বৃদ্ধার কোনো দোষ ছিল কিনা। যদি বৃদ্ধাটা নির্দোষ হয়ে থাকে তাহলে তার জীবন বাঁচানোর বদলে নিজের জীবন ঝুঁকিতে পড়তে আমার আফসোস থাকবে না। আফসোস তখন হতো যদি এর প্রতিদান আমি না করতাম, মুখ বুজে অন্যায় সয়ে যেতাম তখন, বুঝলি? ফরিস্তার কথা শুনে রাসপিয়া নীরবে কিছুক্ষণ তাকে রইল ফরিস্তার দিকে। এই মেয়েটা সবসময় অন্যের কথা চিন্তা করে যায়, অন্যের জন্য জীবনে বহুবার নিজের লাইফটাও রিস্কে ফেলেছে, তবুও কোনো অন্যায় মুখ বুজে সহ্য করেনি। এমন লয়ার মেন্টালিটি মেয়েটাকে সৃষ্টিকর্তা হেফাজত করুক, মন থেকে চাইল রাসপিয়া। রাসপিয়া এবার ফরিস্তার কথায় রাগান্বিত না হয়ে কাঁধে হাত দিয়ে শান্ত স্বরে বলে উঠল, দেখ ফারু, সব অন্যায় প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নেই। তুই দেখ তাজ চৌধুরী ক্ষমতা আছে, একটা পিঁপড়েও না ওনার কাছে আমরা, সেখানে তার সাথে লড়াই করার ক্ষমতা, সেটা ভাবা বোকামি। তুই একবার ভাব, তোর কিছু হলে আন্টির কি হবে? জীবনে অত বড় একটা শোক পেয়ে তোকে আঁকড়ে ধরে বেঁচে আছে সেই মানুষটা। অন্তত আন্টির মুখের দিকে তাকিয়ে নিজেকে এবার এগুলো থেকে সরিয়ে নে। অন্যায় মুখ বুজে শুয়ে নিতে বলার জন্য আমাকে স্বার্থপর উপাধি দিতে পারিস, তাতে আমার সমস্যা নেই, কারণ আমাদের মতো সাধারণ মানুষদের সব অন্যায়ের মোকাবিলা করার ক্ষমতা নেই, এটা তোকে বুঝতে হবে। রাসপিয়ার কথায় ফরিস্তা কোনো প্রতিউত্তর করলো না। তা দেখে রাসপিয়া হতাশ ফেললো, কারণ জানে এই মেয়েকে যতই বোঝাক একটু পরই সেই একই হয়ে যাবে। তাই রাসপিয়া আর কথা না বাড়িয়ে বলে উঠল, অন্য যে কোনো ঝামেলায় খুশি জড়াক বইন, তবু এই তাজ চৌধুরীর সাথে আর কোনো প্রকার ঝামেলা জড়াইস না। রাসপিয়ার এবারে কথায় ফরিস্তা আধার মুখে যেন এক পশলা খুশি নেমে আসলো। ফরিস্তা মৃদু খুশি হয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে। ফরিস্তার কাজে রাসপিয়াও চোখ মুখ কুচকে ফরিস্তার মাথায় কাঁটা মেরে বলে উঠল, তুই এই জীবনেও সোজা হবি না, তাই না? তবে একটা জিনিস দেখেছিস, ওই ছেলেটার জন্য আজ তাজ চৌধুরী খপ্পর থেকে বেঁচে ফিরেছি আমরা। যদি কখনো ওই ছেলেটার সাথে দেখা হয় তাহলে অন্তত একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য সে। প্রত্যুত্তরে ফরিস্তাও মাথা নাড়িয়ে সাই দিয়ে বলে উঠল, তা ঠিক বলেছিস, দুপুরে ওই অজগর সাপটার হাত থেকে উনিই বাঁচিয়েছে আমায়। কিন্তু প্রথম দিন উনি আমাকে এমন বাজখাই গলা দুটো ধমক দিয়েছিল যে তাই দুপুরে ওনাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে এসেছিলাম। ফরিস্তার কথায় রাসপিয়া হতাশ কণ্ঠে বলে উঠল, তোর কাজ এই তো, সব সময় ঝামেলা বাঁধানো আর উল্টাপাল্টা কাজ করা। অন্ধকার ঘরে এক অজ্ঞাত ব্যক্তি রকিং চেয়ারে বসে মৃদু দোল খাচ্ছে। তার ঠিক সামনে কয়েকজন লোক ভয়ে রীতিমতো কাঁপছে। তাদের কাঁপুনি আরো বাড়িয়ে দিয়ে অজ্ঞাত ব্যক্তি হুঙ্কার ছেড়ে বলে উঠল, রাকিব কি করে ওই তাজ চৌধুরীর হাতে পড়ল? তোদের কি নির্দেশ দিয়েছিলাম আমি? অজ্ঞাত ব্যক্তির হুঙ্কারে কেঁপে উঠল সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর ভিতর থেকে একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, বস, আপনার নির্দেশ অনুযায়ী আমরা রাকিবকে যেই মারতে যাব ঠিক তখনই কোথা থেকে এসে তাজ চৌধুরী সাঙ্গপাঙ্গরা ওকে উঠিয়ে নিয়ে গেল। লোকটির কথা শুনে অজ্ঞাত ব্যক্তি সামনে থাকা টি টেবিলের উপরে একটা সজোরে লাথি মেরে হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোদের সামনে থেকে কি করে লোক তুলে নিয়ে যায়? ওকে তুলে নিয়ে যাওয়ার পর ওকে মুখ খুলেছে? একজন ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, মুখ এখনো খোলেনি বস, তবে আধমরা হয়ে পড়েছে তাজ চৌধুরী মার খেয়ে। ওর মুখ থেকে কথা বের করার জন্য শুধু জানে মারেনি, এখন ওদের হসপিটালেই ভর্তি করা আছে।
লোকটির কথা শুনে অজ্ঞাত ব্যক্তি এবার যেন খুশি হলো। তিনি বাঁকা হেসে বলে উঠল, তার মানে সুযোগ এখনো হাতছাড়া হয়নি। যে করে হোক আজ রাতের মধ্যে ওর জবান চিরতরের জন্য মুছে দিবি তোরা। আর এবারে সুযোগটা হাতছাড়া হলে এক টাকাও জীবন নিয়ে বাড়ি ফেরার সুযোগ পাবি না। অজ্ঞাত ব্যক্তি ছোড়া হুমকি দিয়ে সবাই একসাথে বলে উঠল, জি বস, অবশ্যই। আজকে রাতেই ভিতরেই কাজ হয়ে যাবে। ফোনের শব্দে হঠাৎ ঘুম ছুটে গেল তাজের। তার চোখ খুলে জানলা ভেদ করে বাইরে তাকিয়ে দেখল সবে মাত্র ভোরের আলো ফুটেছে। রাত করে বাসায় এসে নিজের স্টাডি কমপ্লিট করেই ঘুমাতে ঘুমাতে প্রায় রাতে শেষ হয়ে গিয়েছে। অবশ্য এটা তার ডেলি রুটিন। শেষ রাতে ঘুমিয়ে সকালে একটু লেট করে ওঠা। আজ এত সকাল সকাল কেউ ফোন করে ঘুমের ব্যাঘাত ঘটাতেই মুহূর্তেই মাঝে মেজাজটা চটে গেল তাজের। তাজ ফোন তুলে যেই বাজঘাই গলায় ধমক দিতে যাবে তার আগেই ফোনের ওপাশ থেকে আরভি বিচলিত হয়ে কিছু বলে উঠল। তড়িৎ গতিতে উঠে বসলো তাজ। তারপরে ফোনের ওপাশে ব্যক্তিকে বলে উঠল, হোয়াট, কী সব বলছিস তুই? আমি এখনই আসছি। এই বলে ফোনটা কেটে কোনো রকমে ফ্রেশ হয়ে হসপিটালে ছুটল। হসপিটালে পৌঁছেই তাজ সব কিছু অবলোকন করে চোয়াল শক্ত করে বলে উঠল, এসব কি করে হলো আর কখনই হলো? তখনই আরভি শান্ত স্বরে তাজের সামনে এসে বলে উঠল, জানি না, সকালে হসপিটালে পৌঁছে দেখি এই অবস্থা। রাতে ডিউটিতে যেই কজন ছিল একজনও আর বেঁচে নেই। সাব্বির এবার বলে উঠল চিন্তিত স্বরে, ভাই এর পিছে বড় কেউ রয়েছে। আর তা না হলে একজনকে মারার জন্য এত রিস্ক নিয়ে এতগুলো গার্ডকে মেরেছে। তার মানে রাজীবের থেকেও ইম্পর্টেন্ট কিছু জানতে পারতাম আমরা, যার জন্য ওকে রাস্তা থেকে এভাবে সরিয়ে দিয়েছে। সাব্বিরের কথা শুনে তাজের চোয়াল শক্ত হয়ে গেল সাথে সাথে। বলে উঠল, কেউ কিছু টের পাওয়ার আগে এগুলোকে গুম কর। এটা হসপিটাল, তাই এখানে কোনো রকম আতঙ্ক সৃষ্টি করা যাবে না। আর সাথে হসপিটালের সিসিটিভি ক্যামেরাগুলো সব চেক কর। মাহিম আর পাপড় কোথাও থেকে হুড়মুড় খেয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ভাই আমরা সব সিসিটিভি ক্যামেরা চেক করেছি। রাত 2টো থেকে 3টার ফুটেজ পুরো মিসিং। এই 2 ঘন্টার ফুটেজকেও সন্তর্পণে মুছে দিয়েছে। তাদের দুজনের কথা শুনে তাজ এবার রাগী স্বরে বলে উঠল, হোয়াট, সিসিটিভি নজর রাখার কার আন্ডারে ছিল? তখন সাইড থেকে মাহিম বলে ওঠে চিন্তিত স্বরে, হাকিম চাচা এটার দেখাশোনা করে। মনিটরিং রুমে যেয়ে দেখি তিনি জ্ঞান হারিয়ে পড়ে আছে, এখনো জ্ঞান ফেরেনি। ওদের কথার মাঝে তখন আতঙ্কিত হয়ে আরফি বলে উঠল, তাজ আঙ্কেল আসছে। আরফির কথায় হঠাৎ চমকালো তাজ। তিফাত চৌধুরী এখানে আসা মানে ওর সাথে তুমুল যুদ্ধ বেঁধে যাওয়া। কিন্তু এটা হসপিটাল, তাই এখানে কোনো রকম সিন ক্রিয়েট করা যাবে না। একথা ভেবেই তাজ নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে গেল। তিফাত চৌধুরী যাই বলুক না, ও নিজেকে শান্ত রাখবে। তাজের ভাবনার মাঝে তিফাত চৌধুরী ওদের কাছে এগিয়ে আসলো। শেষ রাতের দিকে এমার্জেন্সি রোগী ছিল, যার জন্য ঘুম ফেলে তাকে ছুটে আসতে হয়েছিল হসপিটালে। রোগীর ট্রিটমেন্টের কাজ শেষ করে বের হতেই দূর থেকে চোখে পড়ল তাজ হসপিটালে প্রবেশ করছে। ছেলেকে হন্তদন্ত হয়ে সকাল সকাল হসপিটালে আসতে দেখে মনে তার খটকা লাগে। কিছু তো একটা হয়েছে, কারণ তার গুণধর ছেলের ছায়াও হসপিটালের পাশে পড়ে না। হসপিটালে দুদিন ডিউটি ছাড়া, সেখানে আজ তাজের ডিউটি নেই, অথচ তার উপর এত সকাল সকাল হসপিটালে দেখে। তাই তিনি তাজকে অনুসরণ করে 3তলা একদম পিছন সাইডে এসে দাঁড়িয়ে সবকিছু শুনেন। সবকিছু শুনেই মাথায় আগুন ধরে গেল যেন। তিফাত চৌধুরী চোয়াল শক্ত করে তাজের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, তুমি গুন্ডামি করার জন্য হসপিটালটাকেও বাদ রাখোনি? কি ভাবো কি তুমি নিজেকে? এটা আমার হসপিটাল। তোমার জন্য যদি আমার হসপিটালে আতঙ্ক সৃষ্টি হয়, আমি ভুলে যাব তুমি আমার ছেলে হও। তিফাত চৌধুরীর কথায় তাজ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল, কিন্তু কিছু বলল না। এখন ওর কিছু বলা মানে পুরো হসপিটাল সজাগ হয়ে যাওয়া। যত যাই হোক, এই হসপিটালের ডক্টর ও, এখানে হাজারো রুগীর বসবাস। এর ভিতরে কারো চোখে এসব পড়লেই পুরো হসপিটাল আতঙ্কে ছড়িয়ে পড়বে। এতে বিশৃঙ্খলা একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, যেটা সে আপাতত চায় না। তাজকে কোনো কিছু বলতে না দেখে তিফাত চৌধুরী রাগে হিসিয়ে আরপিদের দিকে তাকিয়ে বলে উঠল, তোমরা কোন সাহসে গুন্ডামি করতে আমার হসপিটালে প্রবেশ করছো? দিন দিন রাগের মাথা ছাড়িয়ে যাচ্ছ তোমরা। তোমাদের জন্য যদি আমার হসপিটালের রেপুটেশন খারাপ হয়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাগুলো বলে তাজের দিকে আগুন চোখে তাকিয়ে তিফাত চৌধুরী হন হন করে সেখান থেকে চলে গেল। তিফাত চৌধুরী যেতে আরফি, মাহিম, পাপড় আর সাব্বির যেন দম নিল। এই একমাত্র লোক যে ওদের দেখলেই ধমক আর থেটের মাথায় রাখে। তাই সবার দিকে এক পলক দেখে গার্ডদের সবকিছু গুম করার হুকুম ছুড়ে সেখান থেকে স্থান ত্যাগ করলো। অপরদিকে সকালবেলা
ফরিস্তা ঘুম জানো কণ্ঠে বলে উঠল, আম্মু আজ তো ভার্সিটি নেই, আর একটু ঘুমাই না। তখনই ফারজানা বেগম ধমক দিয়ে বলে উঠল, আগে খাওয়া দাওয়া কর, তারপর যত কিছু ঘুমা। ফারিস্তা তখন ঘুম জানো কণ্ঠে আবার বলে উঠল, পরে নাস্তা করবো, প্লিজ ডেকো না, একটু ঘুমাতে দাও। এই কথাটা বলেই পাশ ফিরে শুয়ে পড়ল ফরিস্তা। তা দেখে ফারজানা বেগম কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইল। প্রতি শুক্রবার এই মেয়েকে ঘুম থেকে ওঠানো তার কাছে যুদ্ধ সমান মনে হয়, কিন্তু স্বাস্থ্য সচেতন ব্যক্তি হওয়ায় ফারজানা বেগম টাইম এদিকে ওদিকে হওয়াটা একদম পছন্দ করেন না। তাই যাই হয়ে যাক না কেন, সময় মতো 3 বেলা খাবার খাওয়া লাগবেই, এই রুটিন ওনার বরাদ্দ। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। তা দেখে ফারজানা বেগম ফরিস্তাকে উঠানোর জন্য ফরিস্তার কাছে হাত ধরতে গিয়ে মেয়ের হাত দেখে চমকে উঠল। ফরিস্তার হাতের কবজির কাছে লালচে বর্ণের 3টা দাগ। তা দেখে ফারজানা বেগম বিচলিত হয়ে ফরিস্তাকে ডাকতে যাবে, তখনই খেয়াল হলো আরেকটা হাতেও সেম দাগ। ফারজানা বেগম 2 হাতের দাগ অবলোকন করে কিছু একটা আন্দাজ করতে গভীর কণ্ঠে বলে উঠল,